জেনারেল নলেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জিকে, আর সেটা হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতে যেগুলো অঙ্গরাজ্য আছে সেগুলো, এবং এখানে যে সেভেন সিস্টার্স নামে একটা নাম, সেগুলো সব বিষয়ে আমরা একটা হালকা আলোচনা করবো। ঠিক আছে, চলেন। তাহলে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। আচ্ছা বলেন তো দেখি, আমাদের বাংলাদেশের মোট আয়তন কত? 1,47,570 এটা স্কয়ার কিলোমিটার, তাই না? জি জি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কি আয়তন। এই যে দেখেন বাংলাদেশের এই যে একটা প্রান্ত, এই যে আরেকটা প্রান্ত, এই যে একটা প্রান্ত, এই যে আরেকটা প্রান্ত, তাই না? তাহলে বাংলাদেশের সর্ব উত্তর, সর্ব দক্ষিণ, সর্বপূর্ব, সর্বপশ্চিম জেলাগুলোর নাম কি? আমাদের সর্বশেষ এদিকে কি আছে? পঞ্চগড়, তাই না? পঞ্চগড়। এবং পঞ্চগড় এমন একটা জেলা যে জেলার নামে বানানা আকার একার রসুকার পুরোটাই লাগে না, দেখেন। ঠিক আছে। এবং আমাদের জাতীয় সংসদের 1 নম্বর আসন কিন্তু পঞ্চগড়, 1 নম্বর আসন। তাহলে এটা কোন উপজেলা? সর্বশেষ বলেন, টেকনাফ থেকে তেতুলিয়া। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কি সর্ব উত্তরে, এবং সংসদ সদস্যের আসন নাম্বার কত? এরপরে এই যে এখানে আছে সেটার নাম কি? এটা সর্ব দক্ষিণের জেলা। এবার পূর্বের জেলার নাম কি? বান্দরবান। ঠিক আছে। আর সর্বপশ্চিমে এই জায়গায় এই মাপটা এই দিকটা বাড়বে, ঠিক আছে? এটা হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ। চাঁপাই নবাবগঞ্জের কি? শিবগঞ্জ, চাঁপাই। ঠিক আছে, হবে না? আচ্ছা চলেন। তার মানে এটা হচ্ছে আমাদের কি চাঁপাই নবাবগঞ্জ। কোথায়? সর্বপশ্চিমে। তাহলে সর্বপশ্চিমের জেলার নাম কি? চাঁপাই নবাবগঞ্জ। কোন উপজেলা? শিবগঞ্জ। উপজেলার নাম শিবগঞ্জ। এখানে যে স্থানটা আছে সেই স্থানটার নাম হচ্ছে মনকষা। নাম কি? তাহলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, শিবগঞ্জের কি মনকষা। তাহলে এই যে কক্সবাজার কোন উপজেলা? এখানে লেখা আছে কি? টেকনাফ। নাম কি? টেকনাফ। টেকনাফের পরে আরেকটা একদম শেষ প্রান্ত বিন্দু আছে, সেটা নাম হচ্ছে কি সেরাদ্বীপ। নাম কি? যার অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। নারিকেল জিঞ্জিরা। যদি আমাদের প্রশ্নে আসে বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলার নাম কি, তাহলে কক্সবাজার। এবার যদি থাকে বাংলাদেশের সর্ব দক্ষিণের পয়েন্টের নাম কি, তাহলে সেরাদ্বীপ। যদি সেরাদ্বীপ না থাকে কি দেবে? নারিকেল জিঞ্জিরা। নারিকেল জিঞ্জিরাও যদি না থাকে টেকনাফ। টেকনাফ হচ্ছে উপজেলা, আর নারিকেল জিঞ্জিরা বা সেরাদ্বীপ হচ্ছে কি একটা জায়গা, শেষ বিন্দু। ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে বান্দরবান। সর্বপূর্বের জেলার নাম কি? বান্দরবান। উপজেলার নাম হচ্ছে আখাইনটং। আর জায়গার নাম হচ্ছে থানচি। নাম কি? জায়গার নাম কি? উপজেলার নাম কি? আখাইনটং। তার মানে বান্দরবান কে থানচি আখাইনটং। এরপরে এটা তো হয়ে গেছে আমাদের। তাহলে আমাদের যে ধরা হয় যে সর্ব উত্তরের জেলার নাম কি? পঞ্চগড়। সর্ব উত্তরের জেলা সর্ব দক্ষিণের জেলা পশ্চিমের জেলা, আর সর্ব পূর্বে এটা হচ্ছে কি বান্দরবান। আচ্ছা তাহলে আমরা কি 4টা জেলা, উপজেলা এবং মূল পয়েন্ট গুলো নাম শুনছি। ওকে, তার মানে এখানে কি পঞ্চগড়ে, আর এখানে কি সেরাদ্বীপ, আর এখানে কি শিবগঞ্জ, আর এখানে আছে কি বাংলাবান্ধা। বাংলাবান্ধা হচ্ছে উপজেলা, শেষ পয়েন্ট। তেতুলিয়া হচ্ছে উপজেলা, আর বাংলাবান্ধা হচ্ছে শেষ পয়েন্ট। ওকে, 0 পয়েন্ট।
এই পর্যন্ত আমাদের তাহলে আয়তন কি 1,47,572 বর্গ। এবার চলেন, এই যে আমাদের যে একটা বাংলাদেশ, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ কয়টা? দুইটা। কয়টা? দুইটা। কয়টা? দুইটা। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কার অবস্থান বলেন তো দেখি? এই পর্যন্ত অবস্থান আছে ভারতের। কার অবস্থান? ভারতের। আর বাকি এই দিকে আছে কার অবস্থান? মায়ানমার। এটা হচ্ছে বার্মা, তাই না? মায়ানমার। তাহলে এবার এইটা হচ্ছে কি পশ্চিম অঞ্চল না? দেখেন তো পশ্চিম। তাহলে এটা কি পূর্ব সাইড, তাহলে এটা কি উত্তর, আর এটা কি দক্ষিণ। এটা হচ্ছে দক্ষিণ। তাহলে বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন অঙ্গরাজ্য? তাহলে বাংলাদেশের পশ্চিমে ভারতের কি? এবার দেখেন বাংলাদেশের এটা কিন্তু উত্তর সাইড, উত্তরেও কি পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গটা কয় জায়গা দখল করছে দেখেন? এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তারপরে শুরু হয়েছে কে? আসাম। কি শুরু হয়ে গেছে? আসাম যখন শেষ, তারপরে কি মেঘালয়, তারপরে কি আবার আসাম। কারণ মেঘালয় তো এদিকে বড়, তাই না? এমনিতে ডুবে গেছে। তারপরে এখান থেকে কি ত্রিপুরা। ত্রিপুরার পরে কি চলে আসলো আমাদের? মিজোরাম। মিজোরামের পর তো বার্মা, তাই না? তাহলে এখানে যদি আমাদের প্রশ্ন করা হয় যে বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতের যে অঙ্গরাজ্যগুলো বাংলাদেশের কোন দিকে অবস্থিত? দেখেন ভারতের সাথে বাংলাদেশের কোন সাইডে অবস্থিত? পশ্চিম, উত্তর পূর্ব, তাই না? তাহলে এটা পশ্চিম, তাহলে এটা উত্তর, উত্তর পূর্ব। তাহলে কি পশ্চিম, উত্তর, পূর্ব, দক্ষিণে কিন্তু নাই। এবার চলেন দেখি বাংলাদেশে মোট জেলা কয়টা? 64টা। কয়টা? 64টা জেলার ভিতরে টোটাল হচ্ছে 32টা জেলার সাথে ভারতের সম্পর্ক। বাইরের দেশের কি সম্পর্ক? কয়টা দেশ? 32টা। কয়টা দেশ? 32টা। এর ভিতর ভারতের সাথে 30টা আর বার্মার সাথে হচ্ছে 3টা। তাহলে হয় 33টা। না স্যার, একটা সঙ্গে দুটো নিয়ে আছে। একটা সঙ্গে দুটো আছে 33টা, তাই না? তাহলে এবার বলেন দেখি বাংলাদেশের সাথে বাইরে দুটো স্টেট যা আছে কয়টা জেলার সম্পর্ক? 32টা। কয়টা? 32টা। ভারতের সাথে কয়টা? 30টা। আর মায়ানমারের সাথে কয়টা? 3টা। মজার ব্যাপার হচ্ছে এখানে যে রাঙ্গামাটি আছে না, রাঙ্গামাটি দুইটার সাথে, ভারতের সাথে এবং বাংলার সাথে। হ্যাঁ, তাহলে বাংলাদেশের কোন জেলার সাথে রাঙ্গামাটি এবং ভারত এবং কি মায়ানমারের সম্পর্ক রয়েছে? রাঙ্গামাটি। গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম কি? রাঙ্গামাটি। সবচেয়ে বড় জেলার নাম কি? রাঙ্গামাটি। এবার আমরা বিভাগটা পড়ে আসি। সবচেয়ে বড় জেলার নাম কি? রাঙ্গামাটি। তাহলে সবচেয়ে ছোট জেলার নাম কি? সবচেয়ে ছোট জেলাটার অবস্থান এইদিকে নারায়ণগঞ্জ, ঠিক আছে? সবচেয়ে ছোটর নাম কি? নারায়ণগঞ্জ। সবচেয়ে বড়টার নাম কি? রাঙ্গামাটি। সবচেয়ে ছোটটার নাম কি? সবচেয়ে আচ্ছা, এবার বলেন বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জেলার নাম কি? আচ্ছা, আমাদের কুড়িগ্রাম। ওকে, আচ্ছা। তাহলে এখান থেকে প্রশ্ন করা হবে কিন্তু। তাহলে আপনারা একবার দেখে নেন, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, আবার কি আসাম, আবার ত্রিপুরা, আবার মিজোরাম, তারপরে আমরা জানি যে এইটা রাজশাহী বিভাগ, তাই না? এখান থেকে এটা আছে কি রাজ, আর এটা কি খুলনা, খুলনা। তারপরে এটা কি বরিশাল, মেসেট আছে বরিশাল, বরিশাল। এরপরে হচ্ছে এটা কি রংপুর, রংপুর। তারপর এটা কি ময়মনসিংহ, ময়মনসিংহ। তারপর কি সিলেট। তারপরে কি ঢাকা, এখানে কি চট্টগ্রাম। ওকে, জাস্ট এগুলো নাম লিখে রাখলাম। তাহলে আমাদের জেলা কয়টা?
14টা। ভারতের সাথে সম্পর্ক 19টা। আর মায়ানমারের সাথে সম্পর্ক 3টা। আপনারা 30টা, মায়ানমারের সাথে 3টা। আপনারা বিখ্যাত একজন সরকার আমেরিকার বারাক হোসেন ওবামার নাম শুনছেন? বারাক ওবামা। নাম শুনছেন? বারাক নাম কি? বারাক বারাক হুসাইন ওবামা। আমাদের হুসাইনও নাই দরকার, ওবামাও দরকার নাই। কি? বারাক। দেখেন তো এখানে কয়টা বর্ণ? 3টা। এই 3টা বর্ণ দিয়ে আমাদের 3টা জেলা, বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার। তাহলে মায়ানমারের সাথে কয়টা জেলার সম্পর্ক? কি কি? সাথে বান্দরবান, সাথে রাঙ্গামাটি, সাথে কক্সবাজার। তাহলে কয়টা জেলা? 3টা। নাম কি কি? রাঙ্গামাটি, এরপর কি? তাহলে এবার বলে, তাহলে বার্মার সাথে বাংলাদেশে কয়টা জেলা আছে? সেই জেলা 3টার নাম কি? কক্সবাজার। এবার চলেন দেখি, তাহলে আমরা 3টা জেলা অলরেডি কি জেনে নিয়েছি। তার মানে যদি আমাদের নাম ভুলেও যায়, ওবামার নাম মনে রাখলে আমরা 3টা জেলা পাবো। ওকে, এর ভিতর যেটা রাঙ্গামাটি, সেটা কি? দুটার সাথে বিয়ের সময় আমরা কি মেয়েদের রঙে রঙিত হই না? কয়টা হাতে দেই? দুইটা। এই রাঙ্গামাটির রং 2টা দেশের সাথে, একটা কি ভারত আর একটা কি মায়ানমার। ওকে, আচ্ছা, রাঙ্গামাটি নাম। এরপরে এবার যদি আপনাদের জিজ্ঞাসা করি যে মেঘালয় বাংলাদেশের কোন দিকে অবস্থিত? এটা সরাসরি উত্তর কিন্তু। তাহলে মেঘালয় কোন দিকে? আসাম কোন দিকে? আবার এটাও কিন্তু উত্তর সাইড, এখানে পূর্বে নামে নাই। তাহলে পূর্বে কোনটা অবস্থিত? ত্রিপুরা। ঠিক আছে, এটা কি ত্রিপুরা। এই যে আপনারা ত্রিপুরা নাম আগে শুনছেন অবশ্যই। আমাদের আগরতলা ষড়যন্ত্রের মামলা হয়েছিল না? সেটা কোথায় হয়েছিল? ত্রিপুরায়। আমাদের বিগত সরকার পালিয়ে কোথায় আশ্রয় নিয়েছিল? ত্রিপুরায়। ঠিক আছে, নাম কি? ত্রিপুরা। এই যে এখান থেকে শুধু পার হলেই ত্রিপুরা, এখান থেকে পার হয়ে গেছে, এদিক থেকে অনেক দূর ডিস্টেন্স। ঠিক আছে, তার মানে কোথায়? ত্রিপুরা। তাহলে এটার নাম কি? ত্রিপুরা কোথায় অবস্থিত? দিল্লিতে। দিল্লিতে কেন? ভারতে। ভারতে। এবার চলেন, এখানে 2টা জেলা আছে, সবাই দেখেন। একটা হচ্ছে কুমিল্লা, আর একটা হচ্ছে নোয়াখালী। ঠিক আছে, আরেকটা কি? কুমিল্লার পরে কি? নোয়াখালী। এই যে কুমিল্লা আর নোয়াখালী একসাথে 2টি জায়গা, 2টি জেলা। এই 2টা জেলাকে একসাথে কি বলে জানেন? সমতট ভূমি। ঠিক আছে, কি বলে? সমতট। তারপরে কি কুমিল্লা আর নোয়াখালীকে একসাথে কি জেলা বলা হয়? এবং প্রাচীনকালে এটা কি নামে পরিচিত ছিল? সমতট। জিজ্ঞাসা করা হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, প্রাচীন নগরী। আগে এই 2টার কি ছিল? সমতট। তাহলে সমতট বর্তমান কোন 2টা জেলায় অবস্থিত? নোয়াখালী। এই যে এখানে ছেলে, আর এটা কি চট্টগ্রাম আছে না? এই 2টার নাম হচ্ছে হরিকেল। নাম কি? হরিকেল। নাম কি? এই যে এইটা আর এটা, এই 2টা কি? হরিকেল। তাহলে বলেন তো দেখি, হরিকেল কোন 2টা জেলা? চট্টগ্রাম। তারপরে তো এগুলো বিভাগ হয়ে গেল, তাই না? তাহলে হরিকেল কোন 2টা? হরিকেল চট্টগ্রাম। হরিকেল কি? আর সমতট কুমিল্লা, নোয়াখালী আর কুমিল্লা। এরপর চলেন, এরপরে হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম নগর
সেই নগরটার নাম কি? এই যে পুন্ড্র, তাই না? পুন্ড্রটা কোথায় অবস্থিত? বগুড়া। কোথায়? এবার বলেন উত্তরবঙ্গের প্রবেশ দ্বার বলা হয় কোনটাকে? বগুড়া। উত্তরবঙ্গের প্রবেশ দ্বার বগুড়া। ওকে, তাহলে বাংলাদেশের প্রবেশ দ্বার কোনটা? আপনাই বাংলাদেশের প্রবেশ দ্বার কোনটা? এই চট্টগ্রাম। তাহলে বাংলাদেশের রাজধানী কয়টা? একটা আছে প্রশাসনিক রাজধানীর নাম কি? ঢাকা। যদি প্রশ্ন হয় উত্তর ঢাকা, দক্ষিণ ঢাকা না ঢাকা, কোনটা দিবেন? এটা বিসিএস এ আসছিল কিন্তু উত্তর ঢাকা, দক্ষিণ ঢাকা আর ঢাকা। যারা এটা নিয়ে গবেষণা করছে তারা ভুল করছে। দেখছে যে দক্ষিণ ঢাকাতে এই মন্ত্রণালয় গুলো, উত্তর ঢাকাতে এইগুলো অবস্থিত। তাহলে কি এইটা তো প্রশাসনিক, এটা তো রাষ্ট্র চালায়। জি, এই কন্ট্রাডিক্ট হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তার মানে মূল উত্তর কি? ঢাকা। আর এটা হচ্ছে বাংলাদেশের কি অর্থনৈতিক, বাংলাদেশের যত বাণিজ্যিক যায় সবচেয়ে বেশি কোথায় দিয়ে যায়? আর একটা যায় মোগলা দিয়ে। ঠিক আছে, তাহলে প্রাচীনতম জায়গার নাম কি? পুন্ড্রনগর। কি নগর? পুন্ড্রনগর। এবার চলেন, তাহলে এবার আমরা দেখব বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টা সেক্টর ভাগ করা হয়েছিল? কয়টা সেক্টর? 11 সেক্টর। 1 নম্বর সেক্টর নাম কি? 2 নম্বরের নাম কি? ঢাকা। 2 নম্বরটা হচ্ছে ঢাকা। ঠিক আছে, 2 নম্বরটা কি? ঢাকা। এরপরে দেখেন যেগুলো গুরুত্বপূর্ণ, এরপরে 10 নম্বরটা কোথায় অবস্থিত? বরিশাল। এইটা মূলত হচ্ছে কি জানেন? এটা হচ্ছে নৌবাহিনী দ্বারা পরিচালিত। কি বাহিনী? নৌবাহিনী। আর এই নৌবাহিনীদের নিয়মিত কোনো কমান্ডার ছিল না। কি ছিল না? কমান্ডার ছিল না। তাহলে যদি প্রশ্ন আসে যে কোন সেক্টরে নিয়মিত কমান্ডার ছিল না, সেটা কোথায়? বরিশাল। আচ্ছা, এবার যদি বলা হয় বলে তো বরিশালে মোট কয়টা জেলা আছে? 5টা। বরিশাল বিভাগে মোট কয়টা জেলা আছে? 5টা। আর কি বলবে? 5টা আছে। 6টা। কি কয়টা আছে? এই যে বরিশাল, ভোলা, ভোজ, দেখেন পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ভোলা, ঝালকাঠি। 6টা। এটা কাউন্ট হয় নাই। ওকে, তাহলে বলেন তো দেখি বরিশালে কয়টা জেলা? 6টা। ঠিক আছে, তার মানে এই 6টা জেলা নিয়ে, এই 6টা জেলা নিয়ে প্রায় যে সেক্টরটা ছিল সেই সেক্টরটার নাম কি? 10 নম্বর। কয় নম্বর? কয় নম্বর সেক্টর? 10 নম্বর সেক্টর। এই সেক্টরে নিয়মিত কমান্ডার ছিল না। ডান। এবার বলেন তো দেখি বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি যাকে বাঘ নামে পরিচিত, তার বাড়ি কোথায়? শেরেবাংলা। একে ফজলুল হক, তাই না? আচ্ছা, তাকে কি বলা হয়? বাংলার বাঘ। আচ্ছা বলেন, তাকে বাংলার বাঘ কেন বলা হয়? তাকে বাংলার বাঘ কেন বলা হয়? শেরেবাংলা। তিনি লাহোরে কি এমন একটা ভাষণ দিয়েছিলেন, তার ভাষণে সবাই একটা থ হয়ে গেছে। মানুষ এত গর্জিয়াস ভাষণ দিতে পারে, তখনই ওরা ভেবে নিয়েছে এটা বাংলার মানুষ নয়, এটা বাংলার কি শের। ঠিক আছে, তখন থেকে ওটা হয়েছে কি বাংলার বাঘ। শেরেবাংলা একে ফজলুল হক। শেরেবাংলা একে ফজলুল হকের একটা বিখ্যাত উক্তি আছে, কি জানেন? আপনি যার উপকার করবেন, আপনি মরার আগে তাকে কিছু দান সৎকার করে যাবেন। কারণ আপনি যার উপকার করছেন, দিন শেষে ও আপনার ক্ষতি করবে। ক্ষতি করতে হলে তো টাকা পয়সা লাগে, কিন্তু আগে টাকা পয়সা দিয়ে শেরেবাংলা একে ফজলুল হক। ওকে, এবার চলেন, এই যে যেটা আমাদের বরিশাল, বরিশালের প্রাচীন নাম কি? বরিশালের প্রাচীন নাম কি? বাকলা, তাই না? আর কি? এবং বাংলার কি জানি বলা হয় একটাকে? বাংলার ভেনিস। নাম কি? বরিশাল। এবং বাংলাদেশের একটা দ্বীপ জেলা আছে, দ্বীপ জেলাটার নাম কি? ভোলা। সেটা কোথায়? বরিশাল। তাহলে বরিশালে আমাদের বিখ্যাত ব্যক্তির জন্মকে শেরেবাংলা একে ফজলুল হক। আরো দুজন কবির জন্ম,
বলেন তো কে কে? এবং তার মা কবি, তার ছেলেও কবি। সুফিয়া কামাল। আর কে হতে পারে বলেন তো দেখি? তাকে বলা হয় রূপসী বাংলার কবি, যশোর পাণ্ডুলিপির কবি, তিমির হননের কবি। ঠিক আছে, রূপসী বাংলার কবি। আর কি? আরেকটা হচ্ছে কি জানেন? বনলতা সেনের কবি। বনলতা সেন। এই বনলতা সেনের কবি জীবনানন্দ দাশ কিভাবে মারা যায়? তিনি সুইসাইড করতে যান, একটা গ্রামের সামনে লাফ দেন, জি, তারপর সেখানে ইনজুরি হয়, তারপর হসপিটালে যান, কিছুদিন থাকার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আছে, কেমন কাজ করলো? অন্তর জ্বালা, বাইর জ্বালা, জ্বালা কি সর্বময়, বুঝছেন? বনলতার জন্য তার বনলতা সেন কবিতা পড়ে দেখবেন, আমার এই দুর্দান্ত শান্তি দিয়েছিল কে? নাটোরে বনলতা সেন। হয়েছিল স্যার। সেই নামটাকে চিরস্থায়ী করার জন্য রাজশাহী থেকে ঢাকা একটা ট্রেনের নাম দিয়েছে, সেটা কি? বনলতা। এবং এই ট্রেনটা এমন শুধু রাজশাহী, তারপর নাটোর, তারপর হচ্ছে আমাদের যমুনা ব্রিজ, আমার পেছন একদম ঢাকা, এছাড়া আর কোথাও ব্রেক করে না। ঠিক আছে, যেমন জীবনানন্দ দাশের কি ভালোবাসা, যেমন কি গতিতে ছিল, এটার গতি সেম। ওকে, বনলতা সেন। তার মানে এটাকে বলা হয় বাংলার ভেনিস। ঠিক আছে, প্রাচীন নাম কি? বাকলা। এরপরে এখানে কয় নম্বর সেক্টর? 10 নম্বর সেক্টর অবস্থিত। এখানে হচ্ছে কুসুম কুমারী দাস এবং তার সন্তান কি? জীবনানন্দ দাস। দুইজনের স্থান কোথায়? বরিশাল। এবার চলেন, এরপর এই যে 11 নম্বর সেক্টর, এই 11 নম্বর সেক্টরে কোথায়? ময়মনসিংহ। এই যে ময়মনসিংহ একটা জেলা, তাই না? বলেন তো ময়মনসিংহ জেলায় কয়টা, সরি বিভাগ প্লাস জেলা, এখানে কয়টা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ? কে বলতে পারবেন? ময়মনসিংহ যে বিভাগটা আছে কয়টা জেলা নিয়ে? অনলি কয়টা? 4টা। সে 4টে কি জানেন? জানে সে ময়মন, জামালপুর, কিশোরগঞ্জ, নাম কি? জানে সে আরিফ স্যার। ময়মনসিংহের যে জেলাগুলো আছে, জেলা কয়টা? 4টা। সে 4টার নাম কি? জানে সে ময়মন, নাম কি? জানে সে ময়মন। সবকটা মনে রাখবেন। যাতে কি? জামালপুর, এতে নেত্রকোনা, সেতে শেরপুর, আর ময়মনতে ময়মনসিংহ। তাহলে কয়টা জেলা? কয়টা জেলা? কি কি? জানে সে ময়মন। আচ্ছা বলেন তো দেখি, এই যে ময়মনের সাথে বাংলাদেশের একজন বিখ্যাত কবি, একজন সাহিত্যিকের অতীতের স্মৃতি, শিশুকালের স্মৃতি, যৌবনের স্মৃতি লুকায়িত, তিনি কে? ময়মনসিংহের 30 সালে আমাদের জাতীয় কবি 30 সালে হয়নি দরিরামপুরে। হ্যাঁ, তার মানে হচ্ছে ময়মনসিংহ, এখানে একটা বিশ্ববিদ্যালয় আছে, নাম কি? কৃষি বিশ্ববিদ্যালয়, এবং বাংলাদেশের সবচেয়ে সাজানো গোছানো বিশ্ববিদ্যালয়। আচ্ছা ময়মনসিংহ। তাহলে এবার বলেন তো দেখি, মিঠা পানির মাছ উৎপাদনে কোন জেলা শীর্ষে? ময়মনসিংহ। ধান উৎপাদনে বর্তমান শীর্ষে কে? যদিও নওগাঁ আসে, কিন্তু ময়মনসিংহ। এবার চলেন, তাহলে ময়মনসিংহে কয়টা? এই যে 11 নম্বর সেক্টরে আমাদের একজন বীর প্রতীক, এক মহিলা বীরাঙ্গনা যুদ্ধ করছিল, তার নাম কি? তারামন বিবি। কে? তারামন বিবি। কোথায় যুদ্ধ করেছিল? ময়মনসিংহে। আর একটা উপজাতি মহিলা করছিল, তার নাম কি? কাকুন বিবি। উল্টাপাল্টা নাম বলা যাবে না। কে? কাকুন বিবি। তিনি কোন উপজাতি? খাসিয়া। নাম কি? খাসিয়া। তাহলে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, খাসিয়া। আর কে? গারো। তাকে তো নামটা কি? খাসিয়া। তার মানে কাকুন বিবি কোন সম্প্রদায়ের? খাসিয়া। ওকে,
এবং বাংলাদেশে যতগুলো নৃগোষ্ঠী আছে ক্ষুদ্র উপগোষ্ঠীর সংখ্যা মোট 50টি। কয়টি? 50টার ভিতরে এই দুটা হচ্ছে মাতৃতান্ত্রিক। এইগুলো সন্তানগুলো কার নামে পরিচিত হয়? মায়ের নামে। বিয়ে করবে মায়ের অনুমতি। তারপর মেয়ে বিয়ে করবে কি? ছেলের কোনো পাওয়ার নাই, ওখানে ভ্যালুলেস ছেলেরা। ঠিক আছে? তাহলে মাতৃতান্ত্রিক পরিবার কয়টা বাংলাদেশে? দুইটা। নাম কি? খাগা। ঠিক আছে? শিয়ার কি স্যার? গারো। এই দুটো হচ্ছে কি মাতৃতান্ত্রিক, আর সবগুলো কি পিতৃতান্ত্রিক। তাহলে বলেন তো দেখি বাংলাদেশে মোট উপজাতি কতটি? 50টি। এর ভেতর মুসলিম উপজাতির সাথে একটি, সেটার নাম কি? পাঙ্গন। ঠিক আছে? নাম কি? পাঙ্গন। নাম কি? তাহলে মুসলিম উপজাতির নাম কি? পাঙ্গন। আর মাতৃতান্ত্রিক কয়টা? দুইটা। সেগুলোর নাম কি? তাহলে আমাদের কাফন বেবি কিসের ছিলেন? হাসিয়া। ওকে, এবার চলেন দেখি আমাদের রংপুর। এই যে আমাদের রংপুর কয় নম্বর সেক্টর? এখানে যে মহামানব যুদ্ধ করেছিলেন তার নাম কি? নাম কি? রংপুর স্যার। হ্যাঁ, জি জি, রংপুরে। শেষে কিন্তু বাসার আছে। আচ্ছা, হোমওয়ার্ক থাকলো আপনাদের। তাহলে আমাদের বাসা সাহেব যুদ্ধ করছিলেন কোথায়? রংপুরে, সেক্টর কমান্ডার। এই যে আমাদের রংপুর বিভাগে মোট কয়টা জেলা আছে? 8টি জেলা। 8টি। কয়টি? 8টি। 8টি জেলার নাম বলতে পারবেন? জি। পারবেন? আচ্ছা, বলেন তো দেখি কি? পারবেন? কে বলতে পারবেন? আপনি পারবেন? পঞ্চদিনাজ ঠাকুরের লাল নীল রঙের কি 20টি গাই ছিল? এই ছন্দটা পড়েন নাই? পঞ্চদিনাজ ঠাকুরের লাল নীল রঙের 20টি গাই ছিল। তাহলে পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরের ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা। ঠিক আছে? এবার বলেন তো এখানে রংপুর জেলায় কার কার বাড়ি? এবার রংপুর জেলায় মোট উপজেলা কয়টি এবং কি কি? না, রংপুর জেলা অনলি, রংপুর জেলা উপজেলা 8টি। তারপর 9টি আছে। হ্যাঁ, 9টি আছে। এই যে দেখেন নামগুলো মুখ করেন। সদর, বদর, গঙ্গা, চড়া, কাউ, পীর, বদর সদর, মিঠা তারা। বদর সদর, মিঠা তারা, তাও পীর, গঙ্গাচড়া। বুঝতে পারেন শব্দটা কি? এক সদর, বদর, মিঠা তারা, কাউ, পীর, গঙ্গা চড়া। 1 নম্বরে কি? সদর, রংপুর সদর। তারপর কি? বদরগঞ্জ। তারপর মিঠাপুকুর। তারপর কি? তারাগঞ্জ। তারপর কাউনিয়া। তারপর পীরগঞ্জ, পীরগাছা, গঙ্গাচড়া। মিঠা তারা, কাউ, পীর, গঙ্গাচড়া। তাহলে আপনার জেলার উপজেলাগুলোর নাম ভুলে গেছেন কেন আপনি? ছন্দটা পড়ে রাখবেন কি? হয়েছে সবার ক্লিয়ার? এবার বলেন দেখি তাহলে এখানে আমাদের কয়টা জেলা? 8টা জেলা। ঠিক আছে? এই যে আমাদের রংপুর বিভাগে একজন মহিষী নারী আছে, যিনি নারী জাগরণে তাহলে রংপুরে কার জন্ম? বেগম রোকেয়া। এবার বলেন তো দেখি রংপুরে কোথায় তার জন্ম? তাকে কি বলা হয়? নারী জাগরণে এবং বাংলাদেশের সাহসী নারী।
ঠিক আছে? আচ্ছা, তার বিখ্যাত রচনার নাম কি মনে আছে আমাদের? অবরোধবাসিনী। আর কি কি? সুলতানাস ডিম। আর কি? পদ্ম পদ্ম রাগ না? হ্যাঁ, এটা হচ্ছে কি সুফিয়া বেগম রোকেয়া কি তার বিখ্যাত রচনা। এবার চলেন দেখি, এই যে আমাদের 24শে বিপ্লব সংগঠিত হলো, এই সংগঠনের একজন পিওনার ছিল। পিওনার মানে কি? অগ্রদূত। ঠিক আছে? নাম কি? আবু সাইদ। কোথাকার? আচ্ছা, এবার বলেন দেখি, আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র? রংপুর বিশ্ববিদ্যালয়। এবার বিশেষ আছে যে তিনি কি রংপুর বিশ্ববিদ্যালয়ে না বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়? আগে গয়ে দিয়েছে কি রংপুর বিশ্ববিদ্যালয়, তারপর শেষে ঘয়ে ছোট করে দিয়েছে কি অনেকে শুরুতে কি জায়গায় পরে ভুলে গেছে। আচ্ছা, তিনি কোন ডিপার্টমেন্টে ছিলেন? কারণ এটা আমাদের দরকার, কারণ ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবুল বরকত ছিল কোন ডিপার্টমেন্টের? রাষ্ট্রবিজ্ঞান। এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। তাহলে আমাদের 24-এর মহানায়ক তাহলে কোন ডিপার্টমেন্টে পড়ছে সেটা আসার সম্ভাবনা আছে আমাদের, কারণ আমরা যদি টিচার হই তাহলে আমাদের তো সাহিত্য নিয়ে, ভাষা নিয়ে, তার মানে তিনি হচ্ছে কি ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। এবার চলেন 16 জুলাই। এবার চলেন দেখি, তারপরে 7 নম্বর বিভাগটার নাম কি? নাম কি? রাজশাহী। এবার এখানে কয়টা জেলা? বলে আপনি পড়াবেন একটা, শুধু জেলা নিয়ে পড়াচ্ছেন কেন, তাই না? রংপুরের জয়টা কি? এর আগে আমরা ছিলাম কি রাজশাহীর আন্ডারে ছিলাম। হ্যাঁ, যখন রাজশাহীতে রংপুর ভাগ হয়, বলে ভাই আমরা তো ভাই 8টা ভাগে ভাই। ঠিক আছে, মানে ওর 8টা আমরা 8টা। তাহলে ওই 8টা জেলার নাম কি? ওই 8টা জেলার নাম হচ্ছে, এই যে দেখেন, সিরাজ, নন, পাবনা। কি কি দিয়েছি বলেন তো দেখি? সিরাজ, নন, পাবনা। এই যে শীতে হচ্ছে কি সিরাজগঞ্জ, রাতে হচ্ছে রাজশাহী, জতে জয়পুরহাট, নতে হচ্ছে নওগাঁ, নতে হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ, পাতে পাবনা, বতে বগুড়া, নাতে নবাবগঞ্জ। তার মূল নাম হচ্ছে নবাবগঞ্জ, তারপরে যোগ হয়েছে চাঁপাই, চাপা মারতে মারতে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি তাহলে জেলা কয়টা? 8টা। কি কি? 6টা মনে রাখবেন, সিরাজ, নন, পাবনা, সিরাজ, নন, পাবনা, সিরাজ, নন, পাবনা। তাহলে এবার বলেন দেখি, এই যে এখানে আমাদের রাজশাহী, রাজশাহীর একটা ঐতিহ্যবাহী একটা নাম আছে, নামটা কি বলেন? যেটা পরীক্ষায় এসেছিল, বরেন্দ্রভূমি। হ্যাঁ, থ্যাংক ইউ। এটার নাম কি? বরেন্দ্রভূমি। এটার নাম হচ্ছে কি? বরেন্দ্রভূমি। এবার বাংলাদেশের প্রথম জাদুঘর কোথায় অবস্থিত? হ্যাঁ, সেই জাদুঘরটার নাম কি জানেন? বরেন্দ্র জাদুঘর। এই জাদুঘরটা পরিচালনার দায়িত্ব কার জানেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়। বরেন্দ্র আরেকটা নাম আছে স্যার, থামো। ঠিক আছে, তার মানে বরেন্দ্র রাজশাহী অঞ্চলের নাম কি? বরেন্দ্র। তাহলে এই বরেন্দ্রতে আরেকটা জাদুঘর আছে, বাংলাদেশের প্রথম জাদুঘর। সেই জাদুঘরটা হয় 1910 সালে। কয় সালে? তাহলে যদি প্রশ্ন আসে বাংলাদেশের প্রথম জাদুঘরের নাম কি? বরেন্দ্র কোথায় অবস্থিত? রাজশাহী। আপনারা যদি রাজশাহীতে কেউ যেয়ে থাকেন, এই জাদুঘরটার অবস্থান হচ্ছে রাজশাহী কলেজ থেকে একটু শুধু কোথায় যাবেন? সিটি ওইদিকে, অথবা আমরা ম্যাপে দেখবো, আপনারা ম্যাপে দেখবেন। আচ্ছা, যাই হোক, জেলখানা যাইতে গেলে জেলখানার পাশেই দেখতে পাবেন। ঠিক আছে, তার মানে এটার পরিচালনার দায়িত্ব কে আছে? ওখানে যাবেন, ভিতরে কিছু নাই, খালি মূর্তি আর মূর্তি। ঠিক আছে, সব মূর্তি, ঢাকা জাদুঘরের মূর্তি, এগুলো শুধু মূর্তি দিয়ে ভরা। ঠিক আছে, তার মানে রাজশাহীর সেই ভৌগোলিক নাম কি? বরেন্দ্রভূমি। বরেন্দ্রভূমিতে একটা জাদুঘর আছে, নাম কি? বরেন্দ্র জাদুঘর। বরেন্দ্র জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত? 1910। এটা পরিচালনার দায়িত্ব কার? বিশ্ববিদ্যালয়। এবার চলেন, এরপরে হচ্ছে এই যে পাবনা, পাবনা দেখছেন না? বাংলাদেশের সবচেয়ে বেশি
পেঁয়াজ উৎপাদিত হয় কোথায়? পাবনায়। কোথায়? পাবনায়। এরপরে হচ্ছে নাটোর। নাটোর নাটোরের কি জন্য বিখ্যাত? নাটোরের কাঁচাগোল্লা। এবার বলেন বাংলাদেশে মোট 2টা গণভবন আছে। কয়টা? 2টা। একটা গণভবন ঢাকায় আর একটা আছে নাটোরে। তাহলে উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোরে। কোথায়? নাটোরে। তাহলে প্রশ্ন, গণভবন আর বঙ্গভবন পার্থক্য কি? গণভবন আর কি বঙ্গভবন। তাহলে দেখেন এই যে বঙ্গ মানে কি? বাংলাদেশ। আচ্ছা, আমাদের বাংলাদেশের প্রধান কে? রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী? রাষ্ট্রপতি। কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কি পুরো দেশের প্রধান? তাহলে বঙ্গ মানে বাংলাদেশ। পুরো বাংলাদেশকে কন্ট্রোল করেছে, তার নাম কি? রাষ্ট্রপতি। তিনি কোথায় থাকে? আর এই যে গণতান্ত্রিক ভাবে যে নির্বাচিত হয় না, তিনি হচ্ছে কি? গণভবনের সদস্য। মনে রাখবেন, গণতান্ত্রিক গণ মানে কি? মানে কি? জনগণ। না, এখানে কে থাকে? এখানে থাকে প্রধানমন্ত্রী। প্রশ্ন হতে পারে যে গণভবনে কার অবস্থান? প্রধানমন্ত্রী। বঙ্গভবনে কার অবস্থান? রাষ্ট্রপতি। তাহলে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? সরি, সৈয়দ নজরুল। নাম কি? সৈয়দ নজরুল। এটাকে বলা হয় অস্থায়ী। মনে রাখবেন, কিন্তু অস্থায়ী কি করে হয়? যিনি প্রধান তিনি তো পাকিস্তানের কারাগারে বন্দী। অস্থায়ী কেমন হয়? ইনি হচ্ছেন স্থায়ী। শুধু চাপা দিয়ে কি অস্থায়ী বানিয়ে রাখা হয়েছে। আর প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ। তাহলে প্রশ্ন যদি আসে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? এবার কিন্তু প্রশ্নটা আসতে পারে যাতে ভুল মানুষ দাগায়। আমরা তো সারা জীবন পড়ে আসছি কি প্রধানমন্ত্রী কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর কি অস্থায়ী ভাবে কি তাজউদ্দিন হয়েছিল, যে বঙ্গবন্ধু দাগাবে সে কি ক্রস, তাই না? যেমন বাংলাদেশকে স্বীকৃতি দেয় প্রথম কোন দেশ? ভুটান। কিন্তু যতদিন আমাদের ওই সরকার ছিল কি বলছিল? কারণ আমাদের সম্পর্ক কার মতো? স্বামী স্ত্রীর মতো, তাই না? তার মানে পরে তোরা অনেক চাপের মুখে দিয়েছে সকাল আর বিকাল, তাও বলে দিয়েছে ওরা সকালে দিয়েছে আর বিকালে দিয়েছে, কিন্তু মানতে রাজি না যে আগে। ঠিক আছে, শুনেন তাহলে গণভবনে কে থাকে? প্রধানমন্ত্রী। মন্ত্রী থাকে না, ঠিক আছে? আর রাষ্ট্রপতি। তাহলে বাংলাদেশে মোট গণভবন কয়টি? দুইটি। একটা উত্তরাটা কোথায়? নাটোরে। কোথায়? নাটোরে। আর একটা তো ঢাকায়। ওকে, এরপরে হচ্ছে আগে ছিল যখন সরকার প্রধান গুলো উত্তর পশ্চিম অঞ্চল যাইতো, এখানে আমাদের নাটোরে যে কি রিস্ক দিতে, ঠিক আছে? মূলত এটা কোনো সরকার বানায় নেই, এখানে জমিদারের বাড়ি দখল করে নেওয়া হয়েছে, ঠিক আছে? আর দেখবেন যে অধিকাংশ জাদুঘর গুলো কোনো না কোনো জমিদারের বাড়ি। এই যে আমাদের রংপুরে যে ব্যক্তির আছে না সরকার হয়ে গেছে, সরকারি হয়ে গেছে, ঠিক আছে? ওটাও একই অবস্থা। তার মানে কি নাটোর, তারপর বগুড়া তো বুঝতে পারলাম। আচ্ছা বলেন, বগুড়া একজন বিখ্যাত ওলিয়া উলিয়ার মাজার আছে, নাম কি? সুলতান বলখি, তাই না? বগুড়া কোথায়? তাহলে বগুড়ার প্রাচীন নাম কি? বন্ডনগর। বাংলাদেশের মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বগুড়া। বাংলাদেশের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায়। তাহলে বগুড়া, তাই না? এবার খালেদা জিয়ার তাহলে জন্মভূমি কোথায়? খালেদা জিয়া তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। এরপর ইরশাদের জন্মস্থান কোথায়? রংপুরে। এবার শেখ হাসিনার স্বামী নাম কি? তার জন্মস্থান কোথায়? রংপুর। তাহলে রাষ্ট্র পরিচালনা যে মূল ক্যাডার গুলো সবার বাসা কোথায়? রংপুর। এটা আমাদের উন্নতি হয়েছে হয়নি। এবং সেদিন সামনে বাড়ি তো আলাদা জায়গায়, কিন্তু নির্বাচন করে এখানে, ঠিক আছে?
সবগুলা এই দিকে। ক্ষমতার বলে তাহলে দেখেন, এবং ইন ফিউচারে যে আমার রাষ্ট্রপতি আসতে পারে, তিনি হয়তো কি আমাদের রংপুরে আসবেন, ঠিক আছে, ইন কেস। এবার চলেন, এরপরে হচ্ছে কি খুলনা। খুলনাতে জেলা কয়টা? এবার এইটা মহা মুশকিল। খুলনায় এটার জেলাগুলো হচ্ছে সংক্ষেপে ফুটু, মাঝি, সাবান, সুজমি। জাস্ট নামগুলো একবার শোনেন। খুদে খুলনা, খুদে কুষ্টিয়া, মাতে মাগুরা, জিতে ঝিনাইদহ, সাথে সাতক্ষীরা, বাতে বাগেরহাট, নতে নড়াইল, সুতে চুয়াডাঙ্গা, যতে যশোর, মতে মেহেরপুর। আরেকবার স্যার, ঠিক আছে? আরেকবার বলেন। খুলনা, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর। কয়টা এখন গনে দেখেন? 13টা কেমনে হয়? 3, 6, 10, 6টা। চুয়াডাঙ্গা, তারপর যশোর, তারপর মেহেরপুর। এখানে আমাদের এখন অনেক কথা আছে। হ্যাঁ, মাতে মাগুরা, মাগুরা এক্সপ্রেস। আমাদের একজন কি ক্রিকেটার সাকিব। আচ্ছা চলেন, এই যে এই যে জোস মে, ঠিক আছে, উর্দু হো গয়া। আচ্ছা চলেন, খুদে কি খুলনা হচ্ছে তাহলে মুক্তিযুদ্ধের সময় এটা কয় নম্বর সেক্টর ছিল? 8। তাহলে রংপুর 6, রাজশাহী 7, এটা হচ্ছে 8 নম্বর সেক্টর। তাহলে এই যে খুলনা, অনেক তথ্য এখানে লুকে গেছে। দেখেন এই বিভাগের প্রত্যেকটা জেলা সম্পর্কে। খুলনা যে সাবান, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, খুলনা। খুলনা চলেন, খুলনা রূপসা ব্রিজ কোথায় অবস্থিত? খুলনা, মনে রাখবেন, রূপসা ব্রিজ খুলনা। এরপর হচ্ছে কুষ্টিয়া, জমিদার বাড়ি, রবীন্দ্রনাথের বাড়ি। কুষ্টিয়া, কুষ্টিয়ায় একজন সাধকের বাসা, লালন শাহ। এটা কি লালন? লালনের আখড়া। এবার বলেন, কুষ্টিয়ার বেঙ্গল গ্রেট নামে পরিচিত কি? বেঙ্গল গ্রেট নামে পরিচিত কুষ্টিয়ার বেঙ্গল গ্রেট হচ্ছে কুষ্টিয়ার যে ব্ল্যাক বেঙ্গল ছাগল, ব্ল্যাক বেঙ্গল ছাগল, এটা কোথাকার? কুষ্টিয়ার। সেটাকে কি বলা হয়? কুষ্টিয়া গ্রেট কি অথবা ব্ল্যাক বেঙ্গল গ্রেট। তাহলে কুষ্টিয়া গ্রেট কি? কুষ্টিয়া গ্রেট কার সাথে সম্পর্কযুক্ত? কোন জেলা? কুষ্টিয়া। কোন জেলা? এবার বলেন, এই কুষ্টি মানে কি জানেন? আর বাংলাদেশে সবচেয়ে কোন অঞ্চলের মানুষ বিশুদ্ধ ভাষা কথা বলে? সবচেয়ে বিশুদ্ধ ভাষায় সেটা হচ্ছে নদিয়া। নাম শুনছেন না? নদিয়ায় ভাষার জন্ম, ভাষার মৃত্যু সিলেটে। আর নদিয়াটা মূলত কুষ্টিয়া, ঠিক আছে? তাহলে নদিয়া সবচেয়ে বিশুদ্ধ ভাষাভাষী কোথাকার? নদিয়া। নদিয়াটা মূলত কোথায়? কুষ্টিয়া। তাহলে ভাষার জন্ম কোথায়? কুষ্টিয়া। আর মৃত্যু কোথায়? সিলেটের ভাষা আমাদের অনুবাদ করে বুঝতে হয়, তাই না? তার মানে খুলনা বুঝলাম, কুষ্টিয়া বুঝলাম, এরপর আছে কি? মাগুরা। কে? মাগুরা। মাগুরা তো জানেন। ঝিনাইদহ, ঝিনাইদহ নাম শুনছেন? সবচেয়ে বেশি কি উৎপন্ন হয়? তুলা। সবচেয়ে বেশি কি উৎপন্ন হয়? তুলা। তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি তুলা উৎপন্ন হয় কোন জেলায়? ঝিনাইদহ। এরপর হচ্ছে সাতক্ষীরা। সাতক্ষীরা, সাতক্ষীরা গেছেন কেউ? একজনও যান নাই? সুন্দরবন কে কে গেছেন? একজনও যান নাই? আচ্ছা, তবে আমাদের একটা ট্যুর ছিল ইউনিভার্সিটি থেকে, আমরা 2018 সালে গিয়েছিলাম। এই প্রত্যেকটা জেলায় আমাদের ঘোরানো হয়েছে, ঠিক আছে? এই যে
সাতক্ষীরা, তারপর কি বাগেরহাট, কে বাগেরহাট। চলেন, বাগেরহাটে আমাদের ঐতিহ্যবাহী একটা মসজিদ আছে, নাম কি? ষাট গম্বুজ। কোথায় অবস্থিত? আচ্ছা বলেন তো কয়টা গম্বুজ? আপনাকে গভীর ভাবে জানানো হচ্ছে যে নাম হচ্ছে 60 গম্বুজ, গম্বুজের সংখ্যা হচ্ছে টোটাল 81টা। কথার সাথে কাজের মিল নাই। তাহলে 60 গম্বুজ মসজিদে মোট গম্বুজ কয়টা? নাম কয়টা? 60। কিন্তু বলেন তো দেখি এখানে কোন পীরের মাজার? কোন পীরের মাজার? 60 গম্বুজ মস্ক, এটা তো কোনো না কোনো একটা পীর বানাইছে, তাই না? নাম কি? ভাই নাই, খানজাহান, ঠিক আছে? খানজাহান আলী। আপনারা যখন তাহলে কি 60 গম্বুজ মস্ক কে তৈরি করছে? খানজাহান আলী। এবং আমাদের এই যে রংপুরে যে ডাবগুলো পাই না, তার ম্যাক্সিমাম ডাবগুলো আসে বাগেরহাট থেকে। জানেন কি? যখন আপনি এই যে খানজাহানের মাজারে ঢুকবেন, দেখবেন যে লম্বা লম্বা সেই নিশা নিয়ে বসে আছে, বা টানতে স্যার বলবে বাবা নিজ হাতে দান করুন। হ্যাঁ, কি টানে জানেন তো? আগরবাতি, ঠিক আছে? ওটা তো পচা কথা বলা যায় না, আগরবাতি টানে শলাকা। ওকে, তাহলে 60 গম্বুজ মস্ক কোথায় অবস্থিত? বাগেরহাটে। তাহলে বাগেরহাটের 60 গম্বুজ মস্ক কে নির্মাণ করে? খানজাহান আলী। সেখানে মোট গম্বুজ কয়টি? 81টি। ওকে, এবার চলেন দেখি নড়াইল, দরকার নাই পালাতক। এরপর আছে চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা দরকার আছে? বাদ দেন, এটাও দরকার নাই। এই যে এখানে কি? যশোর। বাংলাদেশের সর্ববৃহৎ স্থল বন্দরের নাম কি? বেনাপোল। নাম কি? নাম কি? তাহলে বাংলাদেশের সর্ববৃহৎ স্থল বন্দরের নাম কি? কোন জেলা অবস্থিত? হ্যাঁ, যশোরে। এবং বলেন তো দেখি মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম স্বাধীন হয় কোন জেলা? যশোর। এবার বলেন বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলার নাম কি? যশোর। বাংলাদেশের প্রথম বড় সিনেমা হল নাম হচ্ছে মনিহরি। নাম কি? সেটার অবস্থানও যশোর। এই যে আমাদের যে বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয় কোথায় বলেন তো দেখি? ঠিক আছে। এবার আপনি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যান, কলকাতায় যান, কোন জেলার প্রতি যাবেন? এটাও যশোর। তাহলে দেখেন যশোরে এত যশ, এবং সাগরদাড়ি গ্রামে আমাদের বাংলা ভাষার প্রথম কি অমৃতরেখা ছন্দের রচয়িতা কে? মাইকেল নামটা কখন আসে? যখন সে কি কনভার্টেড হয়ে যায় ধর্ম থেকে, তাই না? এবং তিনি বাবা মার কয় নম্বর সন্তান ছিল? আর কেউ নাই, একাই ছিল। ঠিক আছে, তার মানে কি যশোর। ঠিক আছে, তাহলে যশোর কতগুলো কারণে বিখ্যাত? প্রথম স্বাধীন জেলা, প্রথম ডিজিটাল জেলা, প্রথম স্থলবন্দর, তারপরে বড় সিনেমা হল। এবার সেখানে কি বিমান বাহিনী প্রশিক্ষণ করতে হয়। তারপরে এখান থেকে সহজে পালিয়ে কি ইন্ডিয়া যাওয়া যায়। এবং সবচেয়ে বেশি ঈদে সবচেয়ে বেশি যেটাতে জ্যাম থাকে সেটা কি? সব তো কলকাতা যায় কাপড় কেনার জন্য, যদি আপনি আমি যাই না, কারণ আমাদের টাকা কম। স্যার যদি ডিজিটাল জেলা যদি হয় যশোর, তার ওয়াইফাই জেলা কোনটা স্যার? সিলেট। যে সিলেটের বাংলার লন্ডন, এবং ওরা হচ্ছে ইন্টারনেটের আওতায়। শোনেন, ইন্টারনেটের আওতায় প্রথম বাংলার লন্ডন হচ্ছে সিলেট, বাংলার লন্ডন, এবং এটাকে বলা হয় সেকেন্ড লন্ডন। এবার চলেন মেহেরপুর। মেহেরপুর, মেহেরপুর কি জন্য বিখ্যাত বলেন? 1971 সালে 10 এপ্রিল এখানে একটা সরকার গঠন করা হয়েছিল, সেটা আছে কি বাংলাদেশের অস্থায়ী সরকার। এখন যদি আমরা মুজিবনগর সরকার বলি ভাই, নাম্বার কিন্তু কাটা দেবে, কারণ মুজিব শব্দটাই উল্লেখ থাকবে না। ঠিক আছে, অস্থায়ী সরকার। অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়? মেহেরপুরে। কোথায়? কোথায়? বৈদ্যনাথতলা। কোথায়? আমবাগানে, আম্রকাননে আছে না? এবার বিখ্যাত
একটা প্রশ্নটা ছোট কিন্তু প্রশ্নটা বিখ্যাত। বলেন বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? কেন? কারণ আমের স্বাদ বেশি না সবার বাড়িতে আম গাছ আছে? না, এটা তো একটা ঐতিহাসিক একটা কারণ তো আছে, তাই না? আচ্ছা বলেন তো, এই যে 1757 সালে একটা দুর্ঘটনা ঘটছিল, কিসের যুদ্ধ? আচ্ছা, পলাশী যুদ্ধটা কোথায় হয়েছিল? আমবাগানে। তাহলে এটা আছে আমবাগান, ঠিক আছে? এটার সাথে কি আমের সম্পর্ক? আমবাগান, আম্রকানন। এবার 1970 সালে 71 সালে কোথায়? এবারও কি আমবাগান। বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়। কোন গাছের নিচ থেকে? আম গাছের নিচ থেকে। কয়টা ঐতিহাসিক কারণ? 3টা। এই 3 ঐতিহাসিক কারণকে জীবিত রাখার জন্য, জিন্দা রাখার জন্য বাংলাদেশের আম গাছকে কি করা হয়েছে? জাতীয় বৃক্ষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কারণ ভাই আম তো ছোট, এত বড় কাঁঠাল থাকতে এটাকে জাতীয় বলবে কেন? জাতীয় ফল, তাহলে জাতীয় গাছ এটা। হ্যাঁ, কাঁঠাল। কাঁঠাল কেন হইলো? কাঁটা বেশি না, ওটা দেখতে হবে কেন হইলো, কোন মহামানব এটার নাম দিল জাতীয়। চলেন তাহলে আম গাছ জাতীয় গাছ, এর পেছনে কয়টা ইভেন্ট আছে? 3টা ইভেন্ট। 1 নম্বর কি? পলাশীর যুদ্ধ। 2 নম্বর কি? তারপরে আর হচ্ছে 2রা মার্চ 1971 সাল প্রথম কি পতাকা উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথা থেকে? আমবাগানের নিচ থেকে, আম গাছের নিচ থেকে। এবং হ্যাঁ, এবার বলেন দেখি বাংলার সবচেয়ে বেশি আম উৎপাদিত হয় কোন জেলায়? রাজশাহী। তাহলে বাংলাদেশের আম গবেষণা ইনস্টিটিউট কোথায়? রাজশাহীতে। তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি আম উৎপাদিত হয় কোথায়? যদি দাগান আর যদি চাপাই নবগঞ্জ থাকে আপনি 0 পাইবেন। নাম হচ্ছে চাপাই, কে? চাপাই নবগঞ্জ, কিন্তু বিভাগ রাজশাহী। উত্তর কি? উত্তর কি? চাপাই নবগঞ্জ। ওকে, তাহলে সবচেয়ে বেশি আম উৎপাদিত হয় কোথায়? চাঁপাইনবাবগঞ্জ। রাশি দাগালে কি করবেন? ভুল করবেন। ওকে, নসিবে থাকলে ভুল হবে, নসিবে না থাকলে ভুল হবে না ভাই, মনে রাখেন। ওকে, এবার চলেন দেখি। তাহলে মোটামুটি কিছু তথ্য দেওয়া হলো। এবার হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি কোথায় বৃষ্টিপাত হয়, কোথায় হয় না? সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? সিলেটে লাল খান। সিলেটে কি? লাল খান। সবচেয়ে বেশি কি বৃষ্টিপাত হয়। আর বাংলাদেশের শীতলতম জেলা হচ্ছে ওটাই, যেখানে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? লাল খান, ঠিক আছে? আর বাংলাদেশের সবচেয়ে উত্তপ্ত জায়গার নাম হচ্ছে কি? লালপুর। এখানে পুরো একদম পুরা করে দিয়েছে, ঠিক আছে? লালপুর। এখানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়, যেহেতু কম বৃষ্টিপাত হয় সেহেতু কি সবচেয়ে বেশি কি গরম। আর বাংলাদেশের সবচেয়ে কোন জেলা বেশি গরম? আমরা তো স্থান বলছি। আর বাংলাদেশের সবচেয়ে বেশি গরম হচ্ছে রাজশাহী জেলা, ঠিক আছে? সবচেয়ে বেশি গরম কোথায়? রাজশাহী জেলায়। এবার চলে দেখি, মোটামুটি চলে গেল। এবার বাংলাদেশের মধ্য দিয়ে একটা রেখা চলে গেছে, বাংলাদেশের ভেতরে একটা রেখা চলে গেছে, নাম কি? কর্কট। বলেন কর্কট। নাম হচ্ছে কি? কর্কট। কর্কট। ক্রান্তি, ঠিক আছে? এই দেখেন, কথা বলা যাবে না। কম বৃষ্টি হয় নাটোরের কোথায় যাবে স্যার? আর ওখানে আছে লাল খান। এই যে মনে রাখবেন, নাটোরের শেষে র আছে, লালপুরেরও শেষে র আছে, র দিয়ে মনে রাখবেন। এবার চলেন বাংলাদেশের ভিতর দিয়ে এই যে 23.5 ডিগ্রি একটা অক্ষরেখা চলে গেছে। এই অক্ষরেখাটার নাম কি বলেন তো দেখি? এবার ভাই আপনি অপশনে দেখছেন কর্কট ক্রান্তি নাই, কি দেখাইবি? যদি ইংলিশে আসে তাহলে এটার নাম হচ্ছে ট্রফি অফ ক্যান্সার। কি? ট্রফি অফ ক্যান্সার। নাম কি? ট্রফি অফ ক্যান্সার। তাহলে কর্কটের ইংলিশ নাম কি? ট্রফি অফ ক্যান্সার। তাহলে এটা কত ডিগ্রি? 23.5 ডিগ্রি। কত ডিগ্রি? 23.5 ডিগ্রি।
এরপরে যখন আমরা ভূগোলের চ্যাপ্টারে যাব, নিরক্ষরেখা, উত্তর মেরু, দক্ষিণ মেরু, এরপর হচ্ছে কত ডিগ্রি, কত সেকেন্ড, কিভাবে কি হচ্ছে না হচ্ছে, সব পাই টু পাই নেক্সট ক্লাসে ওটা আলোচনা নিয়ে আসবো। ওকে, এবার বলেন দেখি, এই যে গ্রিনিচ মান মন্দির নাম শুনছেন না? গ্রিনিচ মান মন্দিরটা অবস্থিত মনে হয় এখানে লন্ডনে, ঠিক আছে? কোথায়? লন্ডনে। গ্রিনিচ মান মন্দিরের সময় হচ্ছে 0। কত সময়? কত? 0। এখান থেকে পূর্ব দিকে আসলে সময় যোগ হয়, পশ্চিম দিকে গেলে কি সময় বিয়োগ হয়। এই গ্রিনিচ মান মন্দির থেকে বাংলাদেশের ডিসটেন্স হচ্ছে অনলি এই যে 90 ডিগ্রি। কয় ডিগ্রি? কয় ডিগ্রি? যদি প্রশ্ন আসে গ্রিনিচ মান মন্দির থেকে বাংলাদেশের দূরত্ব কত ডিগ্রি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, কোন দিকে? পূর্ব দিকে। বাংলাদেশ কি কোন দিকে? এবার এই যে 1 ডিগ্রির জন্য সময় হচ্ছে কত মিনিট? 4 মিনিট। 1 ডিগ্রির জন্য সময় কয় মিনিট? 4 মিনিট। তাহলে 90 ডিগ্রির জন্য সময় কয় মিনিট? 360 এটা 360 360 মিনিট সমান কয় ঘন্টা? কয় ঘন্টা? 360 মিনিট কয় ঘন্টা হয়? ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের কি 360 এখানে কত দ্বারা ভাগ করব? 6 36 ঠিক আছে, তার মানে 36 6 ঘন্টা। ওকে, কারণ এখানে 60 দ্বারা তো ভাগ করব, তাই না? তার মানে হচ্ছে গ্রিনিচ মান মন্দির থেকে বাংলাদেশের সময়ের ব্যবধান কত? 6 ঘন্টা। তাহলে এখন বাংলাদেশে কটা বাজে? 8:30। তাহলে বললেন তো গ্রিনিচ মান মন্দিরে কটা বাজে? 6 ঘন্টা বিয়োগ করবেন, পশ্চিমে গেলে বিয়োগ করবেন। হ্যাঁ, আমরা পূর্বে আছি। তাহলে এবার বলেন আমাদের রংপুরে এখন কটা বাজে? 8:30 বাজে, তাই না? এবার বলেন রংপুর থেকে চট্টগ্রাম, 3 ডিগ্রি দূরে পূর্ব দিকে অবস্থিত। কয় ডিগ্রি? 3 ডিগ্রি। তাহলে চট্টগ্রামের সময় কত? 8:42। এবার এখান থেকে মনে করেন কলকাতা হচ্ছে, কলকাতা না, নয়াদিল্লি মনে করে আছে 7.5 ডিগ্রি কি পশ্চিম অবস্থিত। তাহলে এখানে কটা বাজবে? 7.5 মানে কত মিনিট? 30 মিনিট না? 4 7 28 আর কি হাফ 2। তার মানে এখন 8টা 8টা 20 না স্যার 8টা বাজবে স্যার। ওখানে হচ্ছে ডাইরেক্ট 8টা বাজে। আমাদের যদি 8:30 বাজে ওখানে কয়টা বাজবে? 8টা বাজবে। এবং পাকিস্তানের রাজধানীর নাম কি? ইসলামাবাদ। করাচি না? করাচি। ইসলামাবাদ। শিওর? জি। পাকিস্তানের রাজধানীতেও যে সবাইকে এখান থেকে আধা ঘন্টা, 7.5 ডিগ্রি পশ্চিম প্রান্তে অবস্থিত। ওকে, সৌদি আরব আমাদের এখান থেকে কত ঘন্টা? 3 ঘন্টা। কোন পারপাসে? এই যে কত ডিগ্রি পশ্চিমে অবস্থিত রেখা পড়ে। ওকে, তাহলে বাংলাদেশের ভিতর দিয়ে যে রেখাটা গেছে সেই রেখার নাম কি? বাংলাদেশে একটা মান মন্দির ছিল, নাম কি? এবং এটা ফরিদপুরে অবস্থিত, বঙ্গবন্ধু মান মন্দির। ঠিক আছে, কোথায় অবস্থিত? ঠিক আছে, এবার চলেন আমরা তো বাংলাদেশ ধরছি না আজকে, বাংলাদেশের আশেপাশে যেগুলো আসে এগুলো তো যাচ্ছি নাকি? আমি কিন্তু বাইরে কিন্তু একেবারে প্রত্যেকটা নিয়ে একদম সার্জারি করতে পারবো, প্রত্যেকটা জেলা নিয়ে। ঠিক আছে, অতটা তো আসবে না, যেগুলোতে আছে যেগুলোতে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করছি। ঠিক আছে, এবার না অত পোস্টমর্টেম করলে আবার বিপদ আছে। সমতট কোন দুটা জেলাকে বলছিলাম? আচ্ছা, হরিকেল কোন দুটাকে বলছি? আচ্ছা, তাহলে 15 কোনটাকে বলছি? বগুড়া। এবার যদি বলা হয় রাজশাহী অঞ্চল পুরা অথবা বরেন্দ্র অঞ্চল যদি বলা হয়, তাহলে আমাদের রংপুরের দিনাজপুর থেকে শুরু করবেন, দিনাজপুর, তারপর কি বগুড়া থেকে শুরু করে রাজশাহী যতগুলো আছে সবগুলো আছে কি বরেন্দ্র অঞ্চল। আর বরেন্দ্র অঞ্চলের মাটির রং কেমন? লালচে, কিছুটা লালচে। আর যদি বলা হয় যে বাংলাদেশের ভূমিরূপ
বাংলাদেশে ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। 3 ভাগে। একটা কি প্লাস টনসিল কারে, তারপর কি টারশিয়ারি, তারপর কি প্লাবন সমভূমি। একটা হচ্ছে পাহাড়গুলো, তারপর তার চেয়ে নিচু অঞ্চলগুলো, তারপরে একদম সমতল অঞ্চল। ঠিক আছে, এই তিনটা বাংলাদেশের ভূমিরূপ কয় শ্রেণীতে ভাগ করা হয়েছে? 3 শ্রেণী। প্রাচীনকালে সর্বপ্রথম সৃষ্টি হয়েছে এগুলো কি, বিশেষ করে এই যে সিলেট আর পার্বত্য চট্টগ্রাম। ঠিক আছে, কারণ এই দিকে পাহাড় আছে, এদিকে কোনো পাহাড় আছে আর উঁচু আছে আপনাদের এই যে ময়মনসিংহ, তারপর কি কুমিল্লার ময়নামতি, এরপরে হচ্ছে টাঙ্গাইল, টাঙ্গাইল আছে। এখানে শালবন বিহার যেগুলো আছে। ঠিক আছে, এগুলো আছে। সর্বোচ্চ জেলা সর্বনিম্ন জেলা। সর্ব উঁচু আর সর্বনিচু। সর্ব উঁচু হচ্ছে এই যে 38, এটা হচ্ছে আমাদের দিনাজপুর। বঙ্গোপসাগরটা কত? 38 মিটার উঁচুতে অবস্থিত। আর সবচেয়ে নিচু হচ্ছে কিশোরগঞ্জ। এর সাথে সারা বাংলাদেশ তোলা দিনাজপুর তোলা আছে। হ্যাঁ, তলাবে না। দিনাজপুর তলালে সারা পৃথিবীতে হবে। সারা পৃথিবী না, বাংলাদেশ ভাঙতে যাবে। দেন সমুদ্র পৃষ্ঠ থেকে কত মিটার? 38 মিটার। আপনি কত মিটার লম্বা? কই ভাবে গেছে আমরা? মিটার বলতে পারবেন, ইঞ্চি বলতে পারবেন, ফুট বলতে পারবেন, মিটার বলতে পারবেন না, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে আর সবচেয়ে নিচু জেলার নাম কি? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। সবচেয়ে নিচু কি? কিশোরগঞ্জ। আমাদের সাবেক রাষ্ট্রপতির বাড়ি, তাই না? আব্দুল হামিদ। এবং বাংলাদেশের প্রথম ডেপুটি স্পিকারের নাম কি ছিল? প্রথম স্পিকার এবং প্রথম ডেপুটি স্পিকার শাহ মোহাম্মদুল্লাহ আর কি শাহ আব্দুল হামিদ, তাই তো? বলে যান কেন এসব? তাহলে এবার যদি আমরা এটা দেখলাম সমতট, এই দুটো হচ্ছে হরিকেল, এটা যদি আমাদের কি 15 হয় আর এটা যদি বরেন্দ্র হয়, তাহলে বলেন তো ঢাকাটা কি? বঙ্গ। ঢাকাটা হচ্ছে বঙ্গ। ওকে, তাহলে ঢাকা মুক্তিযুদ্ধের সময় কয় নং সেক্টর ছিল? 2 নং। ঢাকার প্রাচীন নাম কি? বঙ্গ। ঠিক আছে, তাহলে খুলনা কয় নং সেক্টর ছিল? 8 নং সেক্টর। তাহলে 9 নং সেক্টর কোনটা ছিল? না। এই যে আমাদের এখানে যে জেলাগুলো, পরের জেলাগুলো সেগুলো। আর সুন্দরবন অবস্থিত মোট কয়টা জেলা নিয়ে? সুন্দরবন কয়টা জেলা নিয়ে? 5টা। পাঁচটা। কখনো অপশনে 5টা, কখনো 3টা। যদি অপশনে 5টা থেকে 5টা দেবেন, 3টা থাকলে 3টা দেবেন। 5টা থাকলে 5টা, যদি 5টা না থাকলে কয়টা? 3টা। ওকে, জাহাঙ্গীরনগর। হ্যাঁ। ঢাকার পূর্ব নাম কি? জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর কে রাখলো? সম্রাট জাহাঙ্গীর জাহাঙ্গীর কে? ইসলাম খান। ইসলাম খান। জাহাঙ্গীর আচ্ছা, আমরা যদি আজকে এগুলো সব ধরি, তাহলে হয়তো ব্রেন আবার কি ক্যাপচার করতে পারবে না। ঠিক আছে, আমাদের কিন্তু এখানে ভার্বস ইনফরমেশন চলে আসছে অনেক অনেক। ঠিক আছে, যদি আমরা আবার একটু রিভিশনে যাই, রিপিট সামারি অফ দিস ক্লাস। ঠিক আছে, তাহলে এবার চলেন, বুঝাই তো যায় না কোথায় কি কোথায় দেখি? আচ্ছা, তাহলে দেখেন আমরা ফাইনাল রাউন্ডে যাই। ঠিক আছে, লাস্ট রিভিশন রিমাইন্ড। তাহলে বাংলাদেশ আয়তন হচ্ছে 1,47,500। আচ্ছা, তাহলে বাংলাদেশের এই যে এখানে একটা সমুদ্র আছে না, সমুদ্রটার নাম কি? ইংলিশে বলা হয় বে অফ বেঙ্গল। তাহলে এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের, সেটা হচ্ছে একটা উপসাগর। উপসাগরের ইংলিশ দুইটা, একটা হচ্ছে বে আর একটা হচ্ছে গালফ। GULF, গালফ। তাহলে উপসাগরের ইংলিশ কয়টা? একটা বে আর একটা কি? গালফ। তাহলে কেউ কি আমাকে বুঝাইতে পারবেন গালফ কোনটাকে বলা হয়, বে কোনটাকে বলা হয়? আচ্ছা, শুনে রাখেন। এই দেখেন বাংলাদেশের আমাদের বঙ্গোপসাগরটা দেখেন তো, এই দিক থেকে অনেক যত যাবেন অত কি প্রশস্ত, কিন্তু যখন স্থলের দিকে আসবেন আস্তে আস্তে কি ছিল। তার মানে যেটার প্রবেশ পথটা কি ছোট আর বের হওয়ার পথটা কি বড়, সেটাকে বলা হয় বে। ঠিক আছে, আর যার প্রবেশ পথটা ছোট, যত ভিতরে যায় ততই কি বড় হয়ে যায়, সেটার নাম হচ্ছে গালফ। আর গালফ হচ্ছে মেক্সিকো উপসাগর। দেখবেন আপনারা মেক্সিকো, এমনকি ডোনাল্ড ট্রাম্প যেটাকে ঘোষণা দিয়েছে মেক্সিকোকে আমরা খুব শীঘ্রই দখলে নেব। আমরা দখলে নেব পানামা সিটিকে, আর কানাডাকে বানাবো আমাদের 51তম অঙ্গরাজ্য। চিন্তা করা যায়? কানাডা
আমেরিকা আছে, কানাডার আয়তন বেশি। কানাডার আয়তন বেশি। দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কানাডা। আর এই ঘোষণা দিয়েছে কি 51তম অঙ্গরাজ্য বানাবে। রাশিয়া ছিল কানাডা। কারণ এই কয়েকদিন আগে তো মাতাল হয়েছিল কি শান্তিতে নোবেল ও পাইবে, কিন্তু পাইলো কে? হ্যাঁ, কোন দেশে? কোন দেশে? ভেনেজুয়েলা। যেটাকে চাইছে যে ভেনেজুয়েলাকে আমরা কি কিছুদিনের মধ্যে আমাদের একদম দাসবাড়ে রাখবো, এবং ওই দেশেরই কি নোবেল পাইলো। নোবেল পাওয়ার পর ওর সাথে যোগাযোগ করতে গেছে। আমি তো নোবেল নিতে যাই নাই, শুধু খোঁজ দিতে আসছি। এই দেখবে পত্রিকা আসছিল এই কথাটা, ঠিক আছে? তাহলে আমাদের বঙ্গোপসাগর, তাই না? এই যে শোনেন, গঙ্গা খাত। গঙ্গা খাত কোথায় অবস্থিত? এই যে বঙ্গোপসাগরের গভীরতম যে খাতটা, সেটা কি মারিয়ানা না? সোয়াস অফ নো গ্রাউন্ড। সোয়াস অফ নো গ্রাউন্ড, এটাকে বলা হয় কি গঙ্গা খাত। কে? গঙ্গা খাত। এটা গভীর কত জানেন? এভারেজ গভীর হচ্ছে 8.5 কিলোমিটার। 8,500 মিটার গভীর। হ্যাঁ, আচ্ছা, জয়টা ডাবে ওইটাই ডাবো, ঠিক আছে? চলুন এরপরে, আর পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থানের নাম হচ্ছে কি মারিয়ানা। এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে। নেক্সট টাইমে শুনেন, নেক্সট টাইম আমাদের যেটা ক্লাস হবে ভূগোলের উপর, সেখানে পুরো পৃথিবী কোথায় কোথায় কোন মহাদেশ, কার সাথে কার সম্পর্ক, কে সম্পর্ক তৈরি করলো, কে সম্পর্ক ছিন্ন করলো, কোথায় কোথায় আমাদের প্রণালীগুলো আছে। এই যে বাবা মাদের প্রণালী পড়বেন, বসপরাস প্রণালী পড়বেন, ইংলিশ চ্যানেল পড়বেন, বেরিং পড়বেন, পক পড়বেন, মালাক্সা পড়বেন, সবগুলো প্রণালী শুধু একটা। এই আজকে আমরা শর্ট করে করছি, এই শর্টের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা পারি করে দেব, ঠিক আছে? তাহলে আপনাকে যেখানে হিট করুক, আপনি বইয়ে পড়বেন, অনেকগুলো তথ্য ভুলে যাবেন। যদি আপনি শখে পড়েন একবার, ও এটা কোথায়, ও এখানে এই জায়গায়, চোখ বন্ধ, ও আমেরিকা তো এখানে, রাশিয়া এটা মাঝখানে, এটা তো বেরিং, ঠিক আছে? ও এখানে কি জিব্রাল্টার, ও এখানে মরক্কো, আর তো স্পেন এখানে এখানে। তাহলে এই জায়গা বইয়ে মনে থাকে না, থাকে কেমন জানেন? বউয়ের মতো বইয়ে মনে থাকে, আর শখে মনে থাকে জানেন গার্লফ্রেন্ডের। যে যাকে ভালোবাসে একদিনও বলতে পারবে না, শুধু উপস্থিত বলে ওকে বলছি, হৃদয় কোনোদিন বলে না, ঠিক আছে? আপনি যদি এখানে বোর্ডে দেখেন, আপনার হৃদয় বলবে না, ঠিক আছে? বউকে ভুলে যান, আসেন খুঁজে নেন না। কিন্তু যদি হয়তো খাইছেন, টমেটো খাইছেন, আপনাকে সারা খাওয়া ইত্যাদি ইত্যাদি। এক্সাম্পল বোঝার ক্ষেত্রে অনেক কিছু বলতে হয়, ওকে? আমি এটাকে প্রমোট করি নাই, ঠিক আছে? হ্যালো সাহেব, তাহলে চলেন। তার মানে বাংলাদেশের সর্বদক্ষিণে যে জায়গাটার নাম, তার নাম কি? বঙ্গোপসাগর। সবচেয়ে গভীরতম খাদের নাম কি? গঙ্গা। অথবা নাম থাকবে কি? ইংলিশে, ঠিক আছে? গঙ্গা খাতে বেশি থাকে। তাহলে এটার আয়তন কত? 8,500 না, এটা গভীর। এটা কিন্তু এই যে বঙ্গোপসাগর যে বাংলাদেশের ভাগে আছে, কত? সেটা হচ্ছে 1,18,000 সামথিং। মানে আমাদের ঢাকা বাংলাদেশের স্কয়ার কিলোমিটার প্রায় বাংলাদেশের কাছাকাছি 1,47,000, আর ওটা হচ্ছে 1,18,000। বুঝতে পারছেন? তারপরে বাংলাদেশের মতো আরেকটা কি এখানে আরেকটা স্টেট আছে। এবার চলেন, এই যে এখানে ভারতের সাথে বাংলাদেশের একটা নদী, সেই নদীটার সাথে কি হয়েছে? আলাদা হয়েছে ভারতের সাথে বাংলাদেশ। সেই নদীটার নাম কি? এটা আছে হারিয়া ভাঙ্গা। তাহলে বলেন দেখি, মায়ানমারের সাথে বাংলাদেশের আরেকটা নদী, এটার নাম কি? এটা হচ্ছে নাফ নদী। নাফ নদীর আয়তন মোট 56 কিলোমিটার। কয় কিলোমিটার? 56। তাহলে বাংলাদেশের সাথে মায়ানমারের বিভক্তকারী নদীর নাম কি? নাফ নদী। আর বাংলাদেশের সাথে হারিয়াভাঙ্গা নদীতে একটা দ্বীপ উঠেছিল, সেই দ্বীপটার নাম কি? এদিকে সেন্ট মার্টিন, এদিকে
সেটা কি সেরাদ্বীপ না সেরাদ্বীপ তো এদিকে। সেটা আছে পূর্বাশার দ্বীপ। নাম কি? পূর্বাশার দ্বীপ। এটা যখন উঠলো ইন্ডিয়া বলে এটা আমাদের তারপর আমার সমুদ্রের ডাবে যা, ঠিক আছে, এটা আবার কি পানির নিচে আছে, ঠিক আছে, নাই কিন্তু আপনার হ্যাঁ লাস্ট স্যার না তাহলে 56 কিলোমিটার। তাহলে বাংলাদেশকে বিভক্তকারী মায়ানমারের সাথে একটা নদী নাম হচ্ছে নদী, আর ইন্ডিয়ার সাথে এই যে দেখছেন এইদিকে যে আমি একটা টান দিয়েছিলাম, এই টানটা বুঝতে পারছিলেন? এই দিক থেকে একটা নদী বাংলাদেশে প্রবেশ করছে। আচ্ছা আজকে আলোচনা নদীর আলোচনা দিব হালকা করে দেব। স্যার 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 আচ্ছা তাহলে শুনেন 5 মিনিটের রিভিশন দেখি। তাহলে বাংলাদেশ এটা পশ্চিমে আছে কি পশ্চিমবঙ্গ, উত্তরে আছে কি পশ্চিমবঙ্গ, তারপর উত্তরে কি আছে আসাম, তার নিচে কি মেঘালয়, তারপর আবার আসাম, তারপরে কি ত্রিপুরা, তারপরে মিজোরাম, তারপরে কি বার্মা। বার্মা। এবার আপনাদের ও ছোট ভাই দিতাম। এবার আপনারা নাম শুনবেন যে 7 সিস্টার, যেটা এগুলো আছে আপনাদের জানতে হবে কি 7 সিস্টার মানে হচ্ছে এই যে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে ভারতের যে মোট 8টা অঙ্গরাজ্য এগুলোকে একত্রে কি বলা হয় 7 সিস্টার। এই 7 সিস্টার ভিতরে দেখেন কার কার সাথে বাংলাদেশ সম্পর্ক আছে। 1 নম্বর কি আসাম, 2 নম্বর মেঘালয়, আবার তো আসামেই, ঠিক আছে, এরপর ত্রিপুরা, তারপরে কয়টা ভালো করে আসাম তো 2টা, কটা আছে কি কি আসাম মেঘালয় আবার আসাম ত্রিপুরা আর মিজোরাম 5টা। এরপরে বাকি 3টার সাথে দেখা হয় নাই। একটা হচ্ছে কি অরুণাচল, ঠিক আছে, অরুণাচল, নাগাল্যান্ড, আরেকটা কি এটা হচ্ছে আমি অমিত্রী মনা, মনা, দেখেন এই 7 সিস্টার গুলোর নাম মনে রাখবেন। আমি অমিত্রী মনা, ঠিক, আমি অমিত্রী মনা। আতে হচ্ছে আসাম, মিতে হচ্ছে মিজোরাম, ওতে হচ্ছে কি অরুণাচল, মেতে হচ্ছে কি মেঘালয়, তারপর তিতে ত্রিপুরা, এরপরে হচ্ছে মতে মণিপুর, আর নাতে নাগাল্যান্ড। তাহলে বলেন এই যে 7 সিস্টার কটা 7 সিস্টার 7টা, এগুলো বাংলাদেশের সাথে সম্পর্ক নাই কার কার? 3টা। কি কি 3টা বলেন? নাগাল্যান্ড, হ্যাঁ, মণিপুর আর অরুণাচল। তাহলে বাংলা 7 সিস্টারের বাংলাদেশের সাথে সম্পর্ক আছে কয়টা? 4টা। আর 3টার সম্পর্ক নাই। কোন 3টার সম্পর্ক নাই? মণিপুরে আর কি নাগাল্যান্ড, অরুণাচল, ঠিক আছে, এই 3টার সম্পর্ক নাই, বাকিগুলো। তাহলে সংজ্ঞাটা মনে রাখতে পারবেন না? আমি অমিত্রী মনা, আতে কি আসাম, মিতে কি মিজোরাম, পতে অরুণাচল, মেতে মেঘালয়, ত্রিতে ত্রিপুরা, তারপর মতে মণিপুর, আর কি নতে নাগাল্যান্ড। এবং এগুলো রাজধানী আছে এলং শিলং, ওইদিকে বাদ, ঠিক আছে, এইতে আছে ইসফালন, ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা একটা নাম আছে, বাদ দিলাম। তারপরে এটা হচ্ছে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। যদি এখানে আলোচনায় কোনো গ্যাপ থাকে তাহলে এর পিছনে আবার টানবো, এবং আমাদের ওই যে বিশ্ব যে একটা ম্যাপ থাকবে, ওয়ার্ল্ড ম্যাপে আবার বাংলাদেশকে ঠাই দিব, বাংলাদেশের অবস্থান কোথায় কোথায় কি আছে না আছে। ইনশাআল্লাহ যদি আপনারা ওই ক্লাসটা করেন তাহলে আমাদের একসাথে কতগুলো লাভ হবে, কখন দিবারাত্রি পরিবর্তন হচ্ছে, তাহলে এটার নাম কি, এটার নাম কি, কখন সারা পৃথিবীতে দিন রাত্রি সমান, কোথায় উত্তর গোলার্ধে সমান, কোথায় দক্ষিণ গোলার্ধে সমান, কোন দিন সারা পৃথিবীতে কি সমান, আর কোন গোলার্ধে বেশি তাপ পড়ে, ঠিক আছে, গুরুবৃত্ত, মহাবৃত্ত, অন্তর্বৃত্ত, সব বৃত্তই, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে এটার পরে যে জিকে ক্লাসটা হবে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ,
এবং এই ওয়াল ম্যাপ থেকে যদি আপনার পড়ে কমপক্ষে যদি ওখান থেকে প্রশ্ন আসে দুটো কমন পাবেন ইনশাআল্লাহ। কারণ ওই যে কোন ম্যাগনেট বিষয়গুলো দিতে হয় আপনাদের এখানে ক্লাস করার আগে আমি 2 ঘন্টা নিজে ক্লাস করি এই যে বই কত অসস করছি পোস্টমর্টম করছি তারপর এখানে আসছি এটা তো পড়া হয়েছে আগে রিভিশন করছি রিভিশন দিচ্ছি তাহলে দাঁড়াই যদি উল্টা পাল্টা বলি রেকর্ড হচ্ছে এটাও বন্ধু হবে আপনারা বন্ধু হবে যে গালি দিবেন ঠিক আছে তাহলে না ক্লাস নেই ওকে স্যার তাহলে এটা ছিল আজকে আমাদের ব্রিফ ডিসকাস ওকে কেউ কারো প্রশ্ন সমস্যা স্যার আমাদের ভাষা তার নাম কি? হ্যাঁ আমাদের রংপুরের একজন বিখ্যাত ব্যক্তি তিনি সেক্টরের প্রধান ছিলেন। আপনার বাসা শুধু বলছেন আর নামটা মানে পুরো নামটা বলেন। এটা তো দিয়েছি হোমওয়ার্ক দিলাম না এটা তো হোমওয়ার্ক দিলাম হ্যাঁ এটা কি বলতে আমাদের জেলা হচ্ছে 64টি, বৃহত্তর জেলা 19টি হলে 20টি হবে। 19টি ময়মনসিংহ চলছে স্যার, ময়মনসিংহ বৃহত্তর জেলাতে পরবর্তীতে হবে। পরবর্তীতে মানে এখানে ইনক্লুড হয় নাই 19টাই আছে এবং আমাদের গানিমাতের মাল সংগ্রহ করা হয় উৎস কয়টা গানিমাতের মাল সংগ্রহের উৎস হচ্ছে কয়টা 19টা বাংলাদেশের বৃহত্তম জেলা কয়টা 19টা এই বাংলাদেশ সরকারের যে আয়ের উৎস প্রধান খাত হচ্ছে 19টা মনে রাখবেন না বাজেটে দেখবেন বাংলাদেশের সরকারের আয়ের প্রধান খাত কয়টা 19টা গানিমাতের মাল সংগ্রহের খাত কয়টা 19টা বাংলাদেশের বৃহত্তম জেলা কয়টা 19টা 19 ওকে আল্লাহ হাফেজ সব বই গেলে স্যার বললেন না তো এরপরে কি করবে? হ্যাঁ হ্যাঁ, ছোড়েন